গণহত্যার বিচার সংস্কার শেষে নির্বাচন ও পণ্যমূল্য নিয়ন্ত্রণই সরকারের প্রধান লক্ষ্য। সচিবালয়ে আগুনের প্রতিবেদনে সন্তোষ। অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট। স্বৈরাচারের বিদায়ের সবার সামনে এখন মানবিক দেশ গড়ার পালা। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান দ্রুত নির্বাচন দাবি। নতুন বছর হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বছরের বিচারের বছর, বললেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে আরো 4 প্রসিকিউটর নিয়োগ। সরকারি কর্মচারী ও রাজনীতিকদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে দুদকের চিঠি। আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। এবং যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে বর্ষবরণ জমায়েতে ট্রাক চাপা গুলি, অন্তত 10 জনের প্রাণহানি, আহত 30, মারা গেছে চালকও। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। নতুন বছরে সরকারের 3টি প্রধান লক্ষ্য: জুলাই আগস্ট গণহত্যার বিচার, রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে সংস্কার নিশ্চিত ও রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন করা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণ রাখা। এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাশকতা নয়, বৈদ্যুতিক কারণেই সচিবালয়ে আগুনের সূত্রপাত। তদন্ত কমিটির এমন প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট। গেল 25শে ডিসেম্বর মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় সচিবালয়ের 7 নম্বর ভবন। মঙ্গলবার এই নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এতে কোনো নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানানো হয়। 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দেই, এটা একটা অনিয়ম, এখান থেকে উৎপত্তি, এখান থেকে। এই নিয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত প্রতিবেদন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। বুধবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, তবে আরো নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হবে। বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয়। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। নতুন বছরে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথাও জানান উপদেষ্টা। বলেন, জুলাই গণহত্যার বিচার সংস্কার নিশ্চিত করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা চালাবে সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। শেখ হাসিনার উপস্থিতিতে সরকার তার বিচার করতে চায় বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচারের বিদায়ে সবার সামনে এখন মানবিক দেশ গড়ার পালা। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া জানিয়ে এটা নিয়ে বিএনপি বিন্দুমাত্র বিচলিত নয় বলে মন্তব্য করেন তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, তবে এই সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা। ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এ সময় ছাত্রদলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নতুন ভাবে চিন্তা করুন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে অবিলম্বে
প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। স্বৈরাচারী এরশাদকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব, সেই জায়গায় তো ছাত্রদল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশকে নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে। এর একমাত্র সমাধান হতে পারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। চাঁদাবাজির 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 2 দিন করে মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দেন। কামরুল ইসলামকে সকাল 9টার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় কামরাঙ্গীরচর থানায় করা চাঁদাবাজির 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। একই সঙ্গে মামলা দুটিতে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রতিটি মামলায় কামরুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 নভেম্বর গ্রেফতার হন কামরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ ত্বরান্বিত করতে আরও 4 জন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন আব্দুস সোবহান তরফদার, শহীদুল ইসলাম সর্দার, ফারুক আহমদ ও হাসানুল বান্না। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের কাছে নতুন বছরেই বিগত 16 বছরের অপকর্মের বিচার সম্পন্ন করার আশাবাদ জানান তিনি। তাজুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির সম্মতির পরই মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে বিচার কাজ এগিয়ে নিচ্ছে ট্রাইব্যুনাল। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 2025 হবে বিচারের বছর এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যে আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামান। দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও পাসপোর্ট অফিসে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে দুর্নীতি অনিয়মের তথ্য প্রমাণের খোঁজে রাজুকে অভিযান চালিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন এম এ আসিম। পূর্বাচলে প্রবাসীদের জন্য বরাদ্দ করা প্লট জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেখানে ভূমি বিভাগের পরিচালক মনির হাওলাদারের কাছে পূর্বাচলের তৎকালীন প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানান কর্মকর্তারা। এ সময় প্লট বরাদ্দের তথ্য সংগ্রহ করেন তারা। পূর্বাচল উপশহর প্রকল্পে প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। এদিকে দুদক কার্যালয়ে ব্রিফিং করেন মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামান। জানান 146 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তারা। আনিসুল হক সাবেক মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সাবেক এমপি শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও 30 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এছাড়া দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও পাসপোর্ট অফিসকে চিঠি দেওয়ার কথাও জানান দুদক মহাপরিচালক। গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। দুর্নীতির উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা দ্বৈত নাগরিকত্ব নিচ্ছে বলেও জানান এ কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্যোক্তা তৈরিতে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা করার ঘোষণা দেন তিনি। মেলায় তরুণ উদ্যোক্তাদের কাজে লাগানোর পাশাপাশি নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে রপ্তানি আরও গতিশীল করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বুধবার পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর পূর্বাচলে মেলা উদ্বোধন করে ডক্টর ইউনূস তরুণ উদ্যোক্তাদের মেলায় বিনিয়োগের আহ্বান জানান। এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার, তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সুযোগ কাজে লাগাতে, সেই সঙ্গে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানিকে আরও গতিশীলে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুশ্রুতি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আশা ব্যক্ত করেন। অবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2024-এর বিপ্লবের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর সহ 7টি দেশের 11 প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে সব এলাকাতে সমানভাবে পৌঁছানো যায়নি পাঠ্যপুস্তক, খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 2.5 মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার অতিরিক্ত 6,79,00,000 সহ 40 কোটির বেশি বই ছাপাতে হচ্ছে। আগামীতে বিদেশে পাঠ্যপুস্তক ছাপানো হবে না বলেও জানান উপদেষ্টা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বছরের প্রথম দিন সকালেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল প্রাঙ্গণ। উদ্দেশ্য নতুন বই পাওয়া। সারা দেশের মতো পার্বত্য জেলার রাঙামাটির বিভিন্ন স্কুলে শ্রেণীভিত্তিক বই বিতরণ শুরু হয়েছে। বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমি বই পেয়ে অনেক খুশি। চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে বই উৎসবে সামিল হয়েছেন শিক্ষক, অভিভাবকরাও। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও খানিকটা বেশি। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা রংপুরের শিক্ষার্থীরা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষক শিক্ষার্থীরা। আমারও খুব ভালো লাগছে বই দিতে পেরে। এত সুন্দর নতুন বইয়ের গন্ধই আলাদা। নতুন বইগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। কবিতাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই বই পেয়ে আমাদের বাচ্চারা সামনের দিকে এগিয়ে যায়, দেশের উন্নতি করে, জাতির উন্নতি করে। রাজশাহীতেও অল্প সংখ্যক শিক্ষার্থী বই পেলেও বেশিরভাগই ফিরেছেন খালি হাতে। হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা সকল বই পাবো এবং ছাত্রদের হাতে আমরা তুলে দিতে পারবো এবং আমাদের পূর্ণাঙ্গ শ্রেণী কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এদিকে অন্যবারের মতো নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রথম সমস্যাটা হলো তো যে আমরা বিদেশে বই ছাপাবো না, যেটা কথা বলা হয়েছে। শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে, সেটা কিছু কারণ আছে। তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে। 2.5 মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার 10ম শ্রেণীর আলাদা বই সহ অতিরিক্ত 6,79,00,000 বই ছাপাতে হচ্ছে। 2010 সাল থেকে বই উৎসবের মাধ্যমে শিক্ষাবর্ষের প্রথম দিন ঘটা করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে এবার তা সম্ভব হয়নি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বছরের প্রথম দিনে জমজমাট দেশের পর্যটন স্পটগুলো, বিশেষ করে কক্সবাজার ও পটুয়াখালীতে নেমেছে ভ্রমণ পিপাসুদের ঢল। ফাঁকা নেই কোনো হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে শূন্যের কোটায় বিদেশি পর্যটকের সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের আরও একটি রিপোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতে আতশবাজি ফাটিয়ে এভাবেই উল্লাসে মাতেন হাজার হাজার মানুষ। পুলিশ বেশ কয়েকটি আতশবাজি ও ফানুস জব্দ করলেও আটকানো যায়নি নতুন বছরকে স্বাগত জানানোর এই উদযাপন। নাগরিক জীবনের কোলাহল থেকে বছরের এই সময়টা প্রকৃতির সাথে কাটাতে চান অনেকেই। তাই যেন বছরের বিদায় ও নতুনকে বরণে কক্সবাজারে এসেছে লাখের বেশি পর্যটক। খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আসলাম, প্রায় 8 ইয়ার্স পরে এসেছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, লোকজনের সিস্টেমেটিক যাতে সবকিছু করতে পারে সেটা থাকা দরকার। এদিকে বছরব্যাপী কক্সবাজারে দেশীয় পর্যটকের ঠাসা থাকলেও বিদেশি পর্যটকের উপস্থিতি একেবারেই নেই। এ নিয়ে আক্ষেপ ব্যবসায়ীদের। সরকারের সহায়তায় যদি একটা জোন করা হয় এখানে ইমিডিয়েট, তাহলে এখানে বিদেশি পর্যটকরা এখানে আসবে। দেশীয় পর্যটকরা বলছেন, দিনের পর দিন পর্যটক বাড়ার সুযোগে স্থানীয় ব্যবসায়ীরা বাড়িয়েই যাচ্ছে খরচ। এটি চলতে থাকলে বিদেশি পর্যটকদের মতো মুখ ফিরিয়ে নিতে পারে দেশীয়রাও। ক্রাউড কন্ট্রোলটা আমাদের একটু মেনটেন করা, কারণ তারা চাইতে তারাও আসে যখন এখানে একটু আরামপ্রিয়, তারা আরাম করতে আসে।
একটা ফ্রি টাইম স্পেন্ড করতে আসে। এদিকে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছে হাজারো পর্যটক। বুধবার কাকডাকা ভোরে নতুন সূর্যোদয় উপভোগে চর গঙ্গামতি, চর হেয়ার, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। 2024-কে বিদায় জানানোর জন্য we are coming from Sweden and we enjoy our vacation in Kuakata. আমরা মূলত 31st নাইট প্লাস হ্যাপি নিউ ইয়ার দুটো একসাথে সেলিব্রেশন করার জন্যই কুয়াকাটা এসেছিলাম। বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। 3 দিনে শত কোটি টাকার ব্যবসার কথা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। নতুন বছর উপলক্ষে আমরা খুবই অফার দিচ্ছি, আমাদের যারা গেস্ট আসবেন ওনাদেরকে একটু ফ্যাসিলিটিস দিচ্ছি নতুন বছরে যারা আসে, বিশেষ করে কুয়াকাটাতে। যে সমস্ত জায়গায় সাধারণত পর্যটকরা যায়, লেম্বুর বন, গঙ্গামতির চর, চর বিজয় এবং এই টুরিস্ট কুয়াকাটা যে বিচে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে সিলেট সীমান্তে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি। বুধবার সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজেপি। আটক 2 ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লুমিং স্টার। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিং এলাকার বাসিন্দা। অপর ব্যক্তি লোকাস একই জেলার বারমনটিলা এলাকার বাসিন্দা বলে জানান বিজেপি। এ সময় বিজেপি আরও জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত 2 ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে উচ্চস্বরে কথা বলার অভিযোগে 8 ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা 7টায় তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। এর আগে গেল রবিবার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনেই হইচই করার অভিযোগে 40তম ক্যাডেট ব্যাচের 8 এসআইকে শোকজ দেওয়া হয়। নোটিশে তাদের 3 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশে জানানো হয়, ব্যাখ্যা সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় তাদের অব্যাহতি দিয়ে রাত 9টার মধ্যে একাডেমি থেকে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়।